আগে আমার পরিচয় দিয়ে দিই। আমার নাম আরফান চৌধুরী। আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষে উঠলাম। আর আমি আমার খালার বাসা সিলেট থেকেই পড়াশোনা করতাম আমার খালাতো ভাইয়ের সাথে। আমার বাসা রাজশাহী। কিছু এক কারণে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমাকে আমার পরিবার খালার বাসায় পাঠিয়ে দেয়। তার কারণ হলো একটা মেয়ে। আমার একটা ছোট বোন আছে, এবার হয়তো ক্লাস 10-এ পড়ে, নাম মিতু। আর বাকিটা গল্প পড়লেই জানতে পারবেন। এখন গল্পে যাওয়া যাক। আমি ঘুমিয়ে আছি, তখন নিলয়, আমার খালাতো ভাই, আমাকে ডাকতে লাগলো। নিলয় সবেমাত্র 8-এ পড়ে। এই ভাইয়া, এই ভাইয়া। আরে কি হয়েছে, সকাল সকাল ডাকছিস কেন? তুমি না একটা রাতে বললে আজ তুমি তোমার বাসায় যাবে। তো কি হয়েছে? আরে তোমার ট্রেন 11টায়, আর এখন 10টা বাজে, কখন যাবে? আমি নিলয়ের মুখে এমন কথা শুনে লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। কি বলিস, আগে ডাকতে পারছিস না? আমি ডাকলাম, আম্মু এসে তোমাকে ডেকে গেল। তাও যদি তোমার ঘুম না ভাঙে, তাহলে আমাদের কি দোষ? এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আম্মু খাবার নিয়ে বসে আছে। আমি তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে গেলাম। ভাগ্য ভালো ছিল, ব্যাগটা কাল রাতেই গুছিয়ে রেখেছি। আমি নিচে এসে সোজা খাবার টেবিলে গেলাম। খালাম্মা, খাবার দাও তাড়াতাড়ি। রান্নাঘর থেকে খালাম্মা খাবার নিয়ে আসলো। কখন থেকে তোকে ডাকছি, তোর ওঠার কোনো নামই নাই, আর এখন তাড়াতাড়ি করছো? খালাম্মা, আমাকে পরেও বকতে পারো, এখন দেরি হয়ে যাচ্ছে। আরে আরফান, আস্তে খাও, গলায় বেঁধে যাবে তো। আরে দেরি হয়ে যাচ্ছে। তুমি তো তোমার বাবা মাকে বললে না যে তুমি বাসায় যাচ্ছ যদি কোনো সমস্যা হয়? আরে ওই কবে কি সমস্যা হয়েছিল তা নিয়ে এখন আমি আমার পরিবার থেকে দূরে আছি, এখন আর না। আমি খাবার খেয়ে রেডি হয়ে বের হব, তখন খালাম্মা, সাবধানে যাবি বাবা, আর গিয়ে একটা ফোন করিস। ভাইয়া, এখানে গিয়ে আমাদের ভুলে যেও না। আরে আমি আমার এই ছোট্ট ভাইকে বলতে পারি, বাই খালাম্মা, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ভালো থাকিস। আমি একটা অটো নিয়ে সোজা রেলওয়ে স্টেশনে চলে গেলাম। কাল রাতে টিকিট কিনে রেখেছে। আমি গিয়ে দেখি ট্রেন চলে এসেছে। তাড়াতাড়ি গিয়ে নিজের সিটে গিয়ে বসলাম। কিছু সময় পরে ট্রেন চলতে শুরু করেছে। দূরবাল, যাক ঠিক সময় এসেছি, না হলে ট্রেন আজকে মিস হয়ে যেত। আমি ট্রেনের জানলা দিয়ে বাইরের পরিবেশটা দেখছি। অনেক জার্নি করে রাজশাহীতে এসে পৌঁছে গেলাম। গিয়ে একটা অটো নিলাম, কিন্তু আমার বাসার ঠিকানা আমার মনে নেই। এ রে, আমার বাসার ঠিকানাই তো ভুলে গেছি। এখন কি করি? খালুকে ফোন করতে হবে। আমি খালুকে ফোন করলাম। খালু ফোন রিসিভ করে, আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। আরফান রাজশাহীতে পৌঁছে গেছে? হ্যাঁ খালু, এইমাত্র পৌঁছালাম, কিন্তু এখানে একটা বিপদে পড়েছে। কি হয়েছে? খালু, আমি আমার বাসার ঠিকানাটাই ভুলে গেছি, যদি একটু ঠিকানাটা বলতে। আচ্ছা, এই এলাকায় তোমাদের বাবা, ওখানে গিয়ে তোমার বাবার নাম বললেই দেখিয়ে দিবে। আচ্ছা খালু, আল্লাহ হাফেজ, বাই। আমি খালুর দেওয়া ঠিকানা অনুযায়ী রিক্সাওয়ালা ভাইকে বললাম। সে আমাকে নিয়ে গিয়ে হঠাৎ থেমে গেল। আরে ভাই, গাড়ি থামালেন কেন? ভাই, এর আগে আপনাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কি আর করার। আমি রিক্সাওয়ালা ভাইকে টাকা দিয়ে এলাকার ভিতরে হাঁটতে লাগলাম, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না যে তার কাছে ঠিকানাটা জিজ্ঞেস করব। আর একটু সামনে যাওয়ার পরে কয়েকটা মেয়েকে দেখতে পেলাম। মেয়ে বললে ভুল হবে, জামা কাপড় দেখে মনে হচ্ছে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আর তাদেরকে দেখে মনে হচ্ছে সবাই আমার সিনিয়র। আমার কি, আমি তাদের কাছে গেলাম। গিয়ে, এ আপু, আমাকে এই ঠিকানাটা বলতে পারবেন? মোবাইলের ঠিকানার নাম দেখে বললাম। তখন তাদের মধ্যে একটা মেয়ে আমার মোবাইল নিয়ে নিল। ওই মেয়েটা মোবাইলে কি দেখে আবার অন্য মেয়েকে ডাকতে লাগলো। তখন তাদের মধ্যে একটা মেয়ে বের হয়ে আসলো। মেয়েটা সুন্দরী আছে বলতে হবে, কিন্তু জামা কাপড় বখাটে টাইপ। মেয়েটি আমার কাছে এসে, এই ঠিকানায় তোর কি কাজ? এটা আমার বাসা, আর আমি আমার বাসায় আসলাম আজ, তাই। মেয়েটি এটা শুনে কেমন যেন খুশি হয়ে গেল। তার মুখে একটা কাঠি ছিল, সেটা ফেলে দিয়ে, মানে তুই আরফান? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম কিভাবে জানলেন? তা পরে জানতে পারবে। চলো, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। আপনি শুধু ঠিকানাটা দেখিয়ে দেন, আমি চলে যেতে পারবো। বললাম আমি তোমাকে পৌঁছে দিব, মানে আমি পৌঁছে দেবো। চলো এবার। ঠিক আছে, চলেন তাহলে। তার বান্ধবীদের চলে যেতে বলল। তখন আমি আর মেয়েটি হাঁটতে লাগলাম, কিন্তু মেয়েটি বারবার আমার দিকে তাকাচ্ছে। অবশেষে বাসায় চলে আসলাম। আমি কলিং বেলের চাপ দিতেই আমার ছোট বোন মিতু এসে দরজা খুলে দিল। মিতু আমাকে দেখে খুশি হয়েছে, কিন্তু পরক্ষণেই আবার ভয় পেতে লাগলো সে। মিতুর চেহারা দেখে বোঝা যাচ্ছে। তখন মা, ও মা, দেখো ভাইয়া এসেছে। মা রান্নাঘর থেকে আমার আসার নাম শুনে ছুটে আসলো।
এসে আমার পাশে মেয়েটিকে দেখে আবার চুপ হয়ে গেল। তখন মিতু, ভাইয়া কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। কিন্তু তুই এই আপুর দিকে তাকিয়ে কথা বলছিস কেন? আরে রিহা, তুমি আরফানের সাথে কি করছো? মানে কিছু দরকার ছিল নাকি? আরে কি বলেন, আমি আরফানের সাথে থাকবো না তো কে থাকবে শুনি? আমি ওর সাথে সারা জীবন থাকবো, ওর ছায়ার মতো। ঠিক আছে, কিন্তু এখন তুমি যাও, পরে অন্য সময় এসে আরফানের সাথে কথা বলিও। না, আমি যাব না, আমি আরফানের কাছেই থাকবো। আমি এতক্ষণ তাদের কথাবার্তা শুনছিলাম। আরে আপনি আমার সাথে থাকবেন মানে? আমি তো আপনাকে চিনি না। চিনতে পারবে খুব তাড়াতাড়ি। মিতু, আমার পরিচয়টা তোমার ভাইয়াকে দিয়ে দাও। লাগবে না আপনার পরিচয়, যান এখান থেকে। আরে রাগ করছো কেন জান? আমি তো আবার আসবো, তখন আদর করে যাব। এই মেয়ে পাগল নাকি? এখন এখান থেকে যান। রিহা চলে গেল। তখন আমি, মা তুমি? আরফান, একদম চুপ। তুই আমাদের না বলে এখানে কেন এসেছিস? আরে আমি এসেছি এত বছর পরে, তোমাদের তো খুশি হওয়ার কথা, কিন্তু তোমরা তো রাগ করছো। ভাইয়া আমরা খুব খুশি এত বছর পরে আমাদের সাথে দেখা করতে এসেছো, কিন্তু এখন আসা উচিত হয়নি। এই এই রিহাটাকে? আরে যে মেয়ে তোমার সাথে এসেছিল সে, তার নাম রিহা। কেন তোমার মনে নেই? তো রিহাপুকে আমি কিভাবে চিনবো? আজব তো। বাবা, তোকে যে কারণে এত বছর দূরে রাখলাম সেটা এই মেয়ে মানে রিহা। আমি কিছু বুঝতে পারছি না, কে এই রিহা আর আমার সাথে তার কি সম্পর্ক? তা পরে জানতে পারবি। এখন বল, এখানে কয়দিন থাকবি বলে এসেছিস? আমি আর খালার বাসায় যাব না, এখন থেকে এখান থেকে পড়ালেখা করব। কি? কিন্তু তুই ওখানের কলেজে পড়িস, তাহলে এখানে কেন? আমি তোমাদের অনেক মিস করি, তাই ওখানকার কলেজ থেকে টিসি নিয়ে এখানে কোনো কলেজে ভর্তি হব, তাই এসেছি। মা এখন কি করবে? রিহা আপুকে তো তোমরা এতদিন কোনো রকমে মানিয়ে রাখছিলে, এখন দেখি তার আগে তোর বাবা বাসায় আসুক। ও হ্যাঁ, মনে পড়েছে। বাবা কোথায়? অফিসে আছে, তুই বস, আমি খাবার নিয়ে আসি। না এখন খাবো না, আগে এখানে কোনো কলেজে ভর্তি হই, তারপর এসে খাবো। এই মিতু চল। চলো। ঠিক আছে যা, কিন্তু ওই রিহার সাথে দেখা করবি না, ঠিক আছে? আরে মা আমি আছি না। তারপরে আমি আর মিতু বাইরে গেলাম। মিতু, এই রিহাকে আর আমার সাথে তার কি? কেন তোর মনে নাই? না মানে থাকলে তোকে জিজ্ঞেস করতাম আর কি। তাহলে শোন, রিহা আপু হলো আমাদের এলাকা এমপি রায়হান আহমেদের মেয়ে। রিহা আপুর মা তার জন্ম দিতে গিয়ে মারা গেছে, তখন থেকে তার বাবাই তাকে মানুষ করেছে। কিন্তু সেই বড় হওয়ার সাথে সাথে তার বাবা তার দিকে বেশি খেয়াল করতে পারে নাই, তাই সে কিছুটা খারাপ মেয়েদের সাথে মিশে বখাটে হয়ে গেছে। রাস্তায় রাস্তায় মারামারি, ছেলেদের মতন শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ানো। তুই আর রিহা আপু একই কলেজে পড়তি। তুই যখন ক্লাস 8-এ, রিহা আপু ক্লাস 10-এ পড়তো। তো একদিন তোদের স্কুলে এসএসসির বিদায় অনুষ্ঠান হয়, তখন তুই অনুষ্ঠানে গেছিলি ওখানে। কিরে আরফান, কি এত ভাবছিস? ভাবছি একদিন হয়তো আমাদেরও এইভাবে বিদায় নেওয়া হবে। কেন, তুই আবার কিভাবে বিদায় নিবে? ওকে স্যারের পিছনে লাথি মেরে বিদায় দিবে নাকি এইভাবে? নীলয়ের বাচ্চা, দাঁড়া, পালাচ্ছিস কেন? আমি দাঁড়ালে আমার ভবিষ্যৎ বউ বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। এদিকে আমি আর মামুন নিলয়কে ধরার জন্য ওকে ধাওয়া করছি। তখন আমি দৌড়ানোর সময় কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গেলাম। তখন এই কোন শালারে আমাকে ধাক্কা দিল? এই কি বললি? আমি শালা? আমি মাথা তুলে তাকিয়ে দেখি রিহা আপু। পুরো স্কুল রিহা আপুকে ভয় পায়, কারণ তার বাবা এমপি। আমি তাকে দেখলেই পালাই। তখন ও পালাতে যাব, তখন ওই দাঁড়া, পারলে তোর পা ভেঙে দেবো। আমি দাঁড়িয়ে গেলাম। তখন আপু আমাকে ক্ষমা করে দাও, আমি আর এমন ভুল করব না। এই, তোকে তো এই স্কুলে কোনোদিন দেখি নাই। আসলে আপু আমি আপনাকে দেখলে ভয়ে পালিয়ে যাই, তাই। আমি বাঘ না ভাল্লুক যে ভয় পালাবি? না মানে তুমি কিছুদিন আগে একটা বড় ভাইকে মেরেছিলেন, তাই ভয় করে। তোর ভয়ের জন্য এতদিন আমি আমার জামাইকে খুঁজে পাচ্ছি না। আপনার মেয়ে আছে নাকি? এই, আমার মেয়ে কোথা থেকে আসবে? না মানে জামাই বললেন তো, তাই। আর জামাই তো কোনো মা তার মেয়ের বরকে বলে। পাগলা, আমি তোকে আমার জামাই বলেছি, তুই আজ থেকে আমার বর আর আমি তোর বউ, ঠিক আছে?
কি বলেন এইগুলো? এই ছিল কাহিনী। তুই কিভাবে জানলি এসব শুনি? আমাকে আম্মু বলেছে সব। ঠিক আছে, চল। এখানে কাছের ভালো কলেজ আছে? আছে তো। চল তাহলে যাই। কিন্তু তোর কাগজপত্র? আরে আমার সাথেই আছে। আমি মিতুর সাথে চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি একটা কলেজ। তো আমার মিতু কলেজের ভেতরে গেলাম। সেখানে গিয়ে অনার্স 3য় বর্ষে ভর্তি হলাম। প্রিন্সিপাল স্যার বলল কাল থেকে কলেজে আসতে, তাই আজ শুধু ভর্তি হয়ে চলে আসলাম। যখন আসতে যাব ওই সময় পেছন থেকে কে যেন পিঠে জোরে মারলো। ওই কোন শালা রে? পেছন থেকে। আমি কণ্ঠস্বর শুনে চিনতে আর বাকি রইলো না, এটা নিলয়। পেছনে দেখি নিলয়ের সাথে মামুনও দাঁড়িয়ে আছে। তখন কি রে, কি খবর তোদের? মিতু, তুমি একটু ওইদিকে ঘোরো তো। আরে মিতু ওইদিকে কেন করবে? ওই বেটা চুপ থাক। আর মিতু ওইদিকে ঘোরো তো। ঠিক আছে ভাইয়া। মিতু অন্যদিকে ঘুরে দাঁড়ালো। তখন এই মামুন, চল শুরু করি। ঘোরো তো। শুরু করা যাক। কি শুরু করবি? তারা দুজন মিলে আমাকে এলোপাথারি করে মারতে থাকলো। অনেক মার খাওয়ার জন্য আমি নিচে পড়ে যাই, কিন্তু তারা তাতেও মেরেই যাচ্ছে। তখন মামুন এই নিলয় থাম, না হলে বেটা এখনই পটল তুলবে। এই ওঠ। আমি উঠে দাঁড়ালাম। তখন ও মা, মরে গেলাম ভাই। তোরা বন্ধু না, এইভাবে মারে? ও মা গো। মিতু, একবার এইদিকে ঘোরো। মিতু আমাদের দিকে ঘুরে এই ভাইয়া, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আরে বেশি না, অনেকদিন পরে পুরনো বন্ধুকে দেখলাম তো, তাই একটু বেশি জোর হয়ে গেছে, তাই জোর কমালাম। ভাই, তোদের সাথে এতদিন পরে দেখা, আর তোরা আমাকে এইভাবে মারলি? তো কি করব, তোমাকে স্বাগতম জানাবো নাকি? খালুর বাসায় চলে গেলি আর একবার আমাদের খোঁজ খবর নিলি না। ভাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আর হবে না। হতে দিলে তো? তো কি আবার খালুর বাসায় চলে যাবে নাকি? আরে না, এখন থেকে এখান থেকে মানে এই কলেজে পড়াশোনা করব। কোন ইয়ারে ভর্তি হলি? আরে অনার্স 3য় বর্ষে। তো আমার একই ক্লাসে। আজ যাই, কাল দেখা হবে, বাই। কালকে কলেজে চলে আসিস। আমি আর মিতু চল। আমি আর মিতু চলে আসলাম কলেজ থেকে। আমি আর মিতু বাসে যাচ্ছি। তখন আমাদের পাশে হঠাৎ একটা গাড়ি এসে থামলো, তাই আমিও দাঁড়িয়ে গেলাম। গাড়ি থেকে যে বের হলো তাকে দেখে তো আমি পুরাই অবাক। সে আর কেউ না, রিহা। রিহা আমার কাছে আসলো। দেখে মনে হচ্ছে ড্রিঙ্ক করেছে, ঠিক করে হাঁটতেও পারছে না। ও জান, কি করছো তুমি এখানে? আমি তোমার জন্য কত অপেক্ষা করছি। আমাকে যেতে দিন। একদমই না, তোমাকে আর যেতে দেওয়া চলবে না। তুমি আমার সাথে যাবে, চলো আমার সাথে। রিহাপু, ভাইয়াকে এখন যেতে দাও, পরে কোনো সময় নিয়ে যেও। ওরে আমার মিষ্টি ননদ, দেখো তুমি যদি ফুপি হতে চাও তাহলে তোমার ভাইয়াকে আমার সাথে যেতে দাও। আমি যাব না আপনার সাথে। না গেলে আরফান তোমার বোনকে গুলি করে দেবো। ঠিক আছে, আমি যেতে রাজি। এই আমার সোনাটা, আমার বাবুটা, চলো তাহলে গাড়িতে ওঠো। ভাইয়া যেও না, রিহাপু তোমার কোনো ক্ষতি করে দিবে। না রে বোন, আমার কিছু হবে না, তুই বাসায় চলে যা, আমি একটু পরে আসি। আমি গিয়ে রিহার গাড়িতে উঠে বসলাম। সেও আমার সাথে বসে পড়ে। আমি রিহা পেছনের সিটে বসে আছি। তখন ড্রাইভার, গাড়িটা নদীর পাড়ে নিয়ে চলো। কিছুক্ষণ পরে গাড়িটা নদীর পাড়ে নিয়ে আসে রিহা। ড্রাইভার, তুমি গাড়ির দরজা লক করে বাইরে দাঁড়িয়ে থাকো। কেন? উনি দরজা লক করবে কেন? আরে আমি তোমাকে আদর করবো তো ওর সামনে করবো নাকি? ড্রাইভার গাড়ি লক করে বাইরে দাঁড়িয়ে গেল। তখন রিহা আমার কোলে বসে পড়ে। সে একটা ড্রিঙ্কের বোতল খেয়ে আমার ঠোঁটে হাত দিতে থাকে। কি করছেন কি এটা আপনি? কেন আদর করছি? আমি চলে যাব, আমাকে যেতে দিন। না, তোমাকে যেতে দিলে আমাকে আদর করবে কে? রিহা আমার মুখ তার দিকে ঘুরিয়ে আই লাভ ইউ। তুমি যখন ছোট ছিলে তখন থেকে এত বছর দূরে ছিলে, এখন একটু আদর করতে দাও। আমি আপনাকে ভালোবাসি না, আপনি একটা বকাটে মেয়ে, আপনার মধ্যে কোনো আদব কায়দা নেই। তখন রিহা আমার দুই হাত আমার পেছনে চেপে ধরে বেঁধে দেয়। প্লিজ আমাকে ছেড়ে দিন। রিহা আমার একটা কথাও না শুনে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। রিহা পাগলের মতো আমার ঠোঁটে কিস করতে থাকে। কিছুক্ষণ পরে বুঝতে পারলাম রিহা আমার শার্টের বোতাম খুলছে। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু তার সাথে পেরে উঠছি না। ওপর থেকে আবার আমার হাত বাঁধা। শার্ট খুলতে খুলতে একদম খুলেই ফেলেছে। আমি শার্টের নিচে কিছু পরি নাই, গরম লাগবে বলে। রিহা কিস করা থেমে জান, তোমাকে বিনা শার্টের যে কি হট লাগছে, তোমাকে ইচ্ছে করছে খেয়ে ফেলি।
আরে এটা মেয়ে নাকি ছেলে? এর ব্যবহার দেখে মনে হচ্ছে ও ছেলে আর আমি মেয়ে। জান পাখি আমার, ড্রিঙ্ক করার কোনো দরকার নেই, তুমিই আমার নেশা। কি হট, দেখতে পুরাই আগুন। রিহা আমার ঘাড়ে একটা কামড় দিল, আবার অন্য ঘাড়ে কিস করছে। কিছুক্ষণ পরে বুকে কিস করছে। রিহা, 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 আমাকে যেতে দাও, আমি বাসায় যাব, আমাকে ছেড়ে দাও। রিহা আমাকে কান্না করতে দেখে সাথে সাথে আমার চোখের পানি মুছে দিয়ে, এই আমার কলিজাটা, কেঁদে না প্লিজ, কান্না করো না, তোমার কান্না সহ্য হচ্ছে না তো। আমি বাসায় যাব, আমাকে ছেড়ে দিন। ঠিক আছে চল, তোমাকে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসি। তারপরে রিহা আমাকে আমার বাসায় নামিয়ে দেয়। আমি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে যাব। তখন আমি কালকে আসবো, ঠিক আছে? আমি বাসার ভেতরে চলে গেলাম। আমি ভেতরে যেতেই আম্মু আমার কাছে ছুটে এসে, আরফান, তুই ঠিক আছিস তো? রিহা কিছু করে নাই? হ্যাঁ আম্মু, আমি একদমই ঠিক আছি। আর রিহা আমার কিছুই করে নাই, সে আবার আমার কি করবে? পাশে থেকে আব্বু বলল, ওই মেয়ের উপর কোনো ভরসা নেই, সব করতে পারে, কি একদম বকাটে গুন্ডা একটা। না আব্বু, ভুল বললে, গুন্ডি হবে। আরে আব্বু কখন এলে? কিছুক্ষণ আগে, আর এসেই শুনি তোমাকে রিহা তুলে নিয়ে গেছে। আরে নিয়ে গিয়ে কিছু করে নাই, শুধু বলেছে আমাকে ভালোবাসে। ভালোবাসলেও ওর মতো মেয়ের সাথে তোর বিয়ে আমি হতে দিব না। আম্মু একটা কথা বলি, বল। তুমি তাকে মেনে নেবে না বললে কেন? রিহা কি এতটাই খারাপ? তুই জানিস না, সে ছেলের মতো জামা কাপড়ে পরে নেশা করে আর বড়দের সম্মানও করে না। আমি যাই, আমার খুব ঘুম পাচ্ছে। কেন খাবি না? না, খেতে ইচ্ছে করছে না, যাই। ঠিক আছে যা। আমি রুমে এসে রিহার ব্যাপারে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম, টেরই পেলাম না। পরের দিন উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম, গিয়ে ওখানে নিলয়ের সাথে দেখা। কিরে চলে এসেছিস? কি মনে হয়? এসেছিস। মামুন কই? চলে আসবে, তোর সাথে আমাদের বাকি সদস্যদের সাথে পরিচয় করে দিই। এ তো নয়, মিষ্টি, নিশি, নীলা, এদিকেই। তখন কয়েকজন চলে আসলো। তো আরফান, এই হলো আমাদের টিমের বাকি সদস্য। তো তোরা সবাই এক এক করে পরিচয় দে দেখি। হাই, আমি তন্ময়। আমার নাম মিষ্টি। বা, নামের সাথে চেহারার মিল আছে দেখছি। আরে কি বলো? আরে আমাকে ভুলে গেলে? আমি নিশি। আমি আরফান চৌধুরী, সবাই আরফান বলেই ডাকে। চলো আমরা ওইদিকে গিয়ে কথা বলি। আরে তুমি ডাকবে আর আমি আসবো না, তা কখনো হয় নাকি? চলো চলো। যার সময় নীলয় আমাকে চোখ মারলো। আমি আর মিষ্টি কলেজের পাশে গার্ডেনে একটা বেঞ্চে বসে আছি। তখন আমি এখনো কাউকে ওইখানে দেখি নাই, কিন্তু মনে হচ্ছে এখন দেখতে হবে। মিষ্টি, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আমি এখনো কাউকে ওইখানে দেখি নাই, কিন্তু মনে হচ্ছে এখন দেখতে হবে। তো কাউকে পছন্দ করো নাকি? না, কিন্তু এখন পছন্দ হয়েছে একজন। মিষ্টি আর কিছু বলবে তার আগে তাকে কেউ পেছন থেকে এসে চুল ধরে দূরে ছুড়ে দিল, আর মিষ্টি কিছুটা দূরে গিয়ে পড়লো। আর তার তখনই আমি পেছন থেকে দেখি রিহা দাঁড়িয়ে আছে আর রেগে আছে। মনে হচ্ছে আমি মিষ্টিকে তুলে দাঁড় করালাম। মিষ্টি ঠিক আছে তো? ব্যথা লাগে নাই? হাতে লেগেছে। মিষ্টির হাতে দেখি অনেক রক্ত পড়ছে, মানে হাত কেটে গেছে। আমি মিষ্টিকে ধরে রেখেছি। এটা দেখে রিহা আমার কাছে এসে মিষ্টি থেকে দূরে ছাড়িয়ে নিল। আপনি এটা কি করলেন? দেখেন তো মেয়েটার কতখানি লেগেছে। লাগুক, আমার কিছুই যায় আসে না। ও সাহস কি করে হয় আমার সাথে কথা বলার? আমার অনেক যায় আসে। আপনি মানুষ, এইভাবে কেউ কোনো মেয়েকে ধাক্কা দেয়? আমি মিষ্টির কাছে যাব, তখন রিহা আমার হাত ধরে ফেলে। আমার ধরায় আমার একটু রাগ হলো, তাই হাত ছাড়িয়ে মিষ্টিকে ধরতে যাব। তখন আরফান, তুই আর এক পা সামনে এগোলে এই মেয়েকে আমি মারতে মারতে শেষ করে দেব। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আমার পিছিয়ে কি জন্য পড়ে আছেন? হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, আমি তোকে ভালোবাসি তাই তোর পিছু করি। ভালোবাসেন আমাকে? নিজের থেকেও বেশি। আপনি জানেন আপনার সাথে আমার আম্মু বিয়ে দেবে না, তাও কেন আপনি আমাকে ভালোবাসেন? আমাকে কে মেনে নিবে বা কে মেনে নেবে না আমার জানার দরকার নেই, তুই আমাকে মেনে নিলেই চলবে। আমিও যদি মেনে না নেই তাহলে কি করবেন? কেন মেনে নিবে না? আমি কি দেখতে খারাপ? আমার কাছে কি টাকা কম আছে? বল, কারণটা কি? আরফান চৌধুরী কাউকে সুন্দরী দেখে ভালোবাসে না। আর দ্বিতীয়ত টাকা তো বলে রাখি, টাকা দিয়ে ভালোবাসা হয় না। তো বল আমাকে কি করতে হবে তোকে পাওয়ার জন্য? আমি সব করতে পারি। সব করবেন?
সব মানে সব। তুই বল শুধু। একজন আদর্শ মেয়ে হয়ে দেখান, একজন পর্দাশীল মেয়ে হয়ে দেখান। নেশা করা ছেলেদের জামার কাপড় পরা, মারামারি করা ছেড়ে দেন। তার পরিবর্তে সবাইকে সম্মান করবেন। ভদ্রভাবে একজন আদর্শ বাবার আদর্শ মেয়ে হয়ে চলতে হবে। পারবেন এসব করতে? রিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। আমি জানতাম আপনি পারবেন না, কারণ আপনি আমাকে ভালোবাসেন না, এটা আবেগ মাত্র। আমি মিষ্টিকে নিয়ে চলে যাব, তখন পেছন থেকে থামো। আমি যদি এইসব কিছু করি তাহলে আমাকে বিয়ে করবে, আমাকে ভালোবাসবে? কথা দিলাম, আপনি আমার কথা মতো পরিবর্তন হলে আমি আপনাকে বিয়ে করব। তো অপেক্ষা করো, এই রুহা তোমার সামনে পরিবর্তনে আসবে। আমি অপেক্ষায় রইলাম। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। মিষ্টিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দিলাম। তারপরে সোজা বাসায়। বাড়িতে থেকেই সেই দিন পার করে দিলাম। তার পরের দিন কলেজে বন্ধুদের সাথে আড্ডা, এইভাবে দিন চলতে লাগলো। এইভাবে 3 মাস চলে গেল, কিন্তু রিহাকে সেই দিনের পর থেকে আর দেখতে পাইনি। একদিন আমি কলেজে ক্লাস করছি, তখন একজন লোক স্যারের থেকে অনুমতি নিয়ে ক্লাসে প্রবেশ করলো। যে কিছু বলবেন? এখানে আরফান চৌধুরীকে? জি আমি। স্যার, এই ছেলের সাথে এমপি সাহেব দেখা করতে চাইছে আর বাইরে দাঁড়িয়ে আছে। আরফান যাও, দেখো কি জন্য ডাকছে। আমি বাইরে চলে গেলাম। তখন কোথায় এমপি সাহেব? কলেজের গার্ডেনে আছে, আপনাকে ওখানেই যেতে বললো। লোকটি চলে গেল। আমি কলেজের গার্ডেনের কাছে গেলাম, কিন্তু মনে হাজারো প্রশ্ন। এমপি সাহেব আমার সাথে কেন দেখা করবেন? ভাবতে ভাবতে গার্ডেনে চলে এলাম। এসে দেখি একজন বেঞ্চে বসে আছে। কলেজের গার্ডেনে আছে, আপনাকে ওখানেই যেতে বললো। লোকটি চলে গেল। আমি কলেজের গার্ডেনের কাছে গেলাম, কিন্তু মনে হচ্ছে হাজার প্রশ্ন। এমপি সাহেব আমার সাথে কেন দেখা করবেন? ভাবতে ভাবতে গার্ডেনে চলে এলাম। এসে দেখি একজন বেঞ্চে বসে আছেন। তখন আমি তার পেছন থেকে আসসালামু আলাইকুম। লোকটি পেছন ঘুরে ওয়ালাইকুম আসসালাম। তো তুমি আরফান? জি আমি আরফান, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। আমি রিহার বাবা, তোমাদের এলাকার এমপি। ও, আমি আপনার জন্য কি করতে পারি? তোমাকে না বলেই অনেক বড় কিছু করে দিয়েছো। মানে আমি বুঝলাম না। না থাক, আপনি বলেন, আমি শুনছি। এখানে বসে তারপর বলি। আমি তার পাশে হালকা করে বসলাম। এখন বলেন আমি কি করেছি? আরে বসো, কিছু হবে না। জানো আরফান, আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি। তার মা মারা যাওয়ার পরেও আর একটা বিয়ে করি নাই, কারণ আমি চাই না আমার আর এক বউ আমার মেয়ের সাথে বাজে আচরণ করুক। আমি আমার মেয়ের সব ইচ্ছা পূরণ করতাম, তার সব চাওয়া পাওয়া পূরণ করতাম। হয়তো এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল, কিন্তু এটা বুঝতে আমার অনেক দেরি হয়ে যায়। কি বলো, যেটা আপনি আফসোস করেছিলাম? আমি ছোট থেকে রিহার দেখাশোনা করতাম, কিন্তু আমার রাজনৈতিক জন্য তার দিকে আমার নজর একটু কমে যায় এবং সে আস্তে আস্তে বখাটে হতে থাকে। আর সে এগুলো কিছু খারাপ মেয়েদের পাল্লায় পড়ে করেছে, বুঝতে পেরেছিলাম। আমি আমার ভুল শুধরে নিব তার আগে রিহা মারামারি, নেশা করা ছেলেদের জামা কাপড় পরে ঘোরাঘুরি করতে শুরু করে। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমার কথা শুনে নাই। আস্তে আস্তে আমি হাল ছেড়ে দিলাম, কিন্তু 3 মাস আগে কি হয়েছিল জানি না, কিন্তু আমার মেয়ে সেদিন থেকে পরিবর্তন হতে শুরু করছে। সে এখন পর্দা করে, নামাজ পড়ে, বড়দের সম্মান করে, আর নেশা মারামারি কিছু করে না। এর কারণ তার কাছে জানতে চাই। সে বলে, বাবা, আমার আরফানকে পেতে হলে নিজেকে তার যোগ্য বানাতে হবে, আর আমি তাই করছি। সেদিন থেকে আমি তোমাকে নিয়ে খোঁজ খবর নিতে থাকি এবং সব জানতে পারি। তো এখন রিহার কি অবস্থা? সে এখন পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। আমি আমার মেয়েকে এইভাবেই দেখতে চেয়েছিলাম। আজ তোমার জন্য আমার এই ইচ্ছাটা পূরণ হলো। আমি তোমার সাথে রিহার বিয়ে দিতে রাজি। আঙ্কেল, আমি রাজি হলো আমার পরিবার তো আর রিহাকে মেনে নেবে না। তখন দেখো আরফান, রিহা তোমার জন্য এই পরিবর্তন হয়েছে। এখন যদি তুমি তাকে মেনে না নাও, তাহলে তো সে আমার আগের মতো হয়ে যাবে। আমার পরিবারের সব সিদ্ধান্ত আমার আম্মু নেয়, তা আপনি এই বিষয়ে আমার আম্মুর সাথে কথা বলেন, তাই ভালো হবে। আমি বুঝতে পারছি। আমি তোমার পরিবারের সাথেই কথা বলবো, চিন্তা করো না। রিহা এখন কোথায় আছে? সে এখন সব সময় বাসায় থাকে, তুমি চাইলে দেখা করতে পারো। আমি তো আপনার বাসা চিনি না। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে পৌঁছে দিতে। ধন্যবাদ আপনাকে। তারপর ড্রাইভার আমাকে গাড়ি করে রিহার বাসায় পৌঁছে দিল। আমি গেট দিয়ে ভেতরে গেলাম। গেটে দারোয়ান প্রথমে আসতে দিতে না চাইলে ড্রাইভার বলাতে ভেতরে আসতে দিল। তখন আমি ভেতরে গেলাম। বাড়িটা অনেক বড়। আমি ভেতরে যাচ্ছি, তখন আমার চোখ পড়ল
পাশে গার্ডেনে একটা মেয়ে বরকা পরে গাছে পানি দিচ্ছে। তখন আমি তার কাছে গিয়ে বললাম, এই যে আপু, একটু রিহাকে ডেকে দেবেন। তখন মেয়েটি আমার দিকে ঘুরলো, তার চোখে পানি চলে এসেছে। সে আর কিছু বলবে তার আগে আমাকে জড়িয়ে ধরে। আরে কি করছেন, কি করছেন? ছাড়েন আমাকে। না, ছাড়বো না। তুমি আমার, তুমি শুধুই আমার, আমি ছাড়বো না। আরে আপনি কে, আর আমাকে জড়িয়ে ধরলেন কেন? রিহা যদি দেখে তাহলে আপনাকে মেরেই ফেলবে। তখন মেয়েটি আমাকে ছেড়ে তার মুখ থেকে নিকাব ছড়িয়ে দিল। তখন দেখি এটা রিহা। দেখছো, আমি তোমার রিহা। তোমার জন্য আমি সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি, শুধু তোমার জন্য। দেখতেই পাচ্ছি তুমি এখন আগের রিহা নেই, নতুন রিহা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। রিহা আমাকে জড়িয়ে ধরলো। এখন তো তুমি আমাকে মেনে নিবে। তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে। রিহা, আমরা ভেতরে গিয়ে বসে কথা বলি। ঠিক আছে, চলো। তারপরে রিহা আমাকে বাসার ভেতরে নিয়ে আসলো আর একটা সোফায় বসালো। তখন, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আরে লাগবে না আমার। চুপ, খেয়ে তারপরে বাকি কাজ। তুমি 1 মিনিট দাঁড়াও। রিহা চলে গেল, আমি ওখানেই বসে আছি। কিছুক্ষণ পরে রিহা আসলে কাছে আসে, সাথে সাথে অনেক ফল কেটে নিয়ে আসে। এখন এগুলো তুমি খাবে। আগে আমার কথা শোনো। না, আগে তুমি এই সব ফলগুলো খাবে, তারপরে বাকি কথা। কিন্তু কোনো কিন্তু না। ঠিক, আমি তোমারই খাইয়ে দিই। দেখি, হ্যাঁ করো। আমার হাতে দাও, আমি খেতে পারবো। আমি সবার কাছেই পরিবর্তন হয়ে গেছি, কিন্তু তোমার কাছে আগে রিহাই আছি, তাই আমাকে রাগানোর চেষ্টা করবে না। হ্যাঁ করো। তারপরে রিহা আমাকে একটা একটা করে ফল তুলে খাওয়াতে লাগলো। আমি অন্যমনস্ক হয়ে গেছি, তাই কখন রিহা আমার ঠোঁটে হাত দিয়েছে আমি বুঝতেই পারিনি। তখন সে আমার ঠোঁটে হাত দিয়ে স্লাইড করছে। রিহা, কি করছো কি? চুপ করে কোনো কথা বলো না তুমি। তোমার থেকে অনেক দূরে থেকেছি। আর না, আজ একটু আদর করতে দাও। না রিহা, এটা বিয়ের আগে ভালো না। প্লিজ, একটা কিস শুধু। আর আর কিছু না, একটা কিস প্লিজ। রিহা, পাগলামি করো না। দেখো, আমাদের এখনো বিয়ে হয়নি। যা, তোমার সাথে কথা নেই, তুমি বেমা। আমি আবার কি বেমানি করলাম? তুমি বলছো আমি ভালো মেয়ে হতে পারলে তুমি আমাকে মেনে নেবে, কিন্তু এখন তুমি আমাকে মেনে নিচ্ছ না। হ্যাঁ, আমি বলেছি এবং আমি তোমাকে মেনেও নিয়েছি। কই নিয়েছো? তাহলে কিস করতে দিচ্ছ না কেন? দেখো, বিয়ের আগে এসব করা ঠিক না। এবার বুঝলাম কেন তুমি আমাকে মেনে নিচ্ছ না। তুমি আবার কি বলতে? এখন তো অন্য কেউ এসেছে তোমার জীবনে, তাই না? ওই মিষ্টি মেয়েটার না? কি সব আবল তাবল করছো? আর মিষ্টি আমার ভালো বন্ধু। তখন রিহা আমাকে মারতে লাগলো। আরে মারছো কেন? কি করেছি আমি? তুই বেইমান। তুই আমাকে বলেছিস আমি ভালো না হওয়া পর্যন্ত তুই অপেক্ষা করবি, কিন্তু তুই এখন ওই মিষ্টির ভালোবাসায় তোকে আমি ছাড়বো না, মেরে ফেলবো। আমি রিয়ার 2 হাত ধরলাম। তখন, তুই আমার সাথে বেইমানি করেছিস, তুই বেইমান। আরে আমিও তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু বিয়ের আগে এসব কিস করা ঠিক হবে না, বুঝেছো? না, তুমি যদি কিস করতে না দাও তাহলে বুঝবো তুমি আমাকে মেনে নাওনি। আরে আচ্ছা ঠিক আছে, করো কিস। তখন রিহা আমার কাছে আসে থাকে, একদম আমার মুখের কাছে চলে আসে। রিহার গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। সে আলতো করে ঠোঁটে ঠোঁট রাখলো আর কিস করতে লাগলো। আমি তার সাথে রেসপন্স করছি। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু রিহার ছাড়ার কোনো নামগন্ধই নাই। তা আমি জোর করে ছাড়িয়ে তার থেকে একটু দূরে গেলাম আর হাবাতে লাগলাম। তখন, কি হলো? ছাড়িয়ে নিলে কেন? ভালোই তো লাগছিল। আর কিছুক্ষণ থাকলে মনে হয় বিনা টিকিটেই ওপরে চলে যেতাম। ঠিক আছে, এবার এমন হবে না। কাছে আসো। আর একবারও না, আগে আমার কথা শোনো, তারপরে অন্য সব। আচ্ছা বলো, কি বলবে? তুমি তো আর আগের মতো নাই, এসব খারাপ কাজ ছেড়ে দিয়েছো। তো কি হয়েছে? তোমাকে আমার পরিবার অনেক আগে থেকেই পছন্দ করে না, কিন্তু যেহেতু তুমি এখন এসব খারাপ কাজ ছেড়ে দিয়েছো, তাই এখন আমার পরিবারকে তোমার মানাতে হবে। কেন তুমি আমাকে মেনে নাওনি? দেখো রিহা, আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না, তাই তুমি যদি আমাকে পেতে চাও তাহলে আমার পরিবারকে মানাতে হবে। তখন রিহা কান্না করতে লাগলো। আরে আরে, কি হয়েছে? কান্না করছো কেন? তোমার কথা মতো এতদিন তোমার কাছ থেকে দূরে ছিলাম, আর যখন আমি পরিবর্তন হতে পেরেছি তখন তুমি আমাকে বিয়ে করবে না, আমাকে মেনে নেবে না। রিহা দেখো, তুমি শুধু আমার মাকে মানাতে পারলে সবাই মেনে নেবে আমাদের বিয়ে। রিহার চোখের পানি মুছে, এতদিন যখন তোমার জন্য এত কিছু করতে পারলাম তখন এটাও না হয় করে নিব, কিন্তু আরফান তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমিও তোমাকে ভালোবাসি রিহা, অনেক ভালোবাসি। আমিও তোমাকে সাহায্য করব আমার মাকে মানাতে। আমি সব করতে পারি তোমার জন্য। আমি এখন যাই। এত তাড়াতাড়ি চলে যাবে?
আর কিছুক্ষণ থাকো। না, আম্মু আবার চিন্তা করবে। ঠিক আছে, কাল কলেজে আমি তোমার সাথে দেখা করতে যাব, ঠিক আছে? ঠিক আছে। তখন আমি ওখান থেকে চলে আসি আর ভাবতে থাকি কি করে আমার মাকে মানাবো, কিন্তু মাথায় কোনো বুদ্ধি হচ্ছে না কি করি। তাই নিলয়কে ফোন করলাম। নিলয় ফোন রিসিভ করে, কিরে এই বিকেলে আবার কি মনে করে ফোন করেছিস? আরে দরকার আছে, তুই মামুন আর তন্ময়কে নিয়ে কলেজের সামনে আয়। মামা দেখ, এখন আমাকে আমার বাপ আসতে দিবে, তাই বলছি কাল সকালে আসলে হয় না? আরে হারামি, তোর বন্ধু এখানে বিপদে আর তুই ঘরে বসে আছিস। তোর বাপের ভয়ে এই তোর বন্ধুত্ব? ভাই তুই চাইলে নিজের জানও দিয়ে দিতে পারি, কিন্তু তাই বলে চাস না। হ্যাঁ আরে ওখানটার পানি আমার, তোর ইঁদুরের জান নিয়ে কি করব? তোকে আসতে বললাম, আয় তাড়াতাড়ি। আসি। কিছুক্ষণ পরে নিলয়, তন্ময় আর মামুন চলে আসে, কিন্তু মামুন কার সাথে যেন ফোনে কথা বলছে। এই তন্ময়, মামুন ফোনে কার সাথে কথা বলছে? আরে বেটা, তোর গার্লফ্রেন্ডের সাথে লুতুপুতু করছে। ওই ওর ফোনটা কেড়ে নিত। তখন তন্ময় গিয়ে মামুনের ফোনটা কেড়ে নিল। ওই শালা ফোন দে, না হলে তোর ভাবি রাগ করবে। প্রেম পরে কর, আগে দেখ আরফানের কি সমস্যা হয়েছে। আরে কিন্তু আগে ফোনটা তো দে। এই শালা, এখানে আমি চিনতেই পারছি না আর তুই প্রেম করিস? আচ্ছা আর হবে না, আগে আমার ফোন দিতে বল। এই তন্ময়, ফোন দিয়ে না হলে বিয়ের আগে তাকাল দিয়ে দিব। ভাই তোদের পায়ে পড়ি, আগে আমার কথাটা শোন প্লিজ। তারপরে রিহার আমার সম্পূর্ণ কাহিনী বললাম। বুঝলাম, এখন সমস্যা হলো তোর মা। দিলাম তন্ময়ের মাথায় একটা চর। ওই শালা মারলি কেন? সমস্যা আম্মু। আম্মুকে কিভাবে মানাবো সেটা বল। ভাই আমার মাথায় একটা বুদ্ধি আসছে। হ্যাঁ বল। তুই আর রেহা আপু পালিয়ে বিয়ে করে নে, কেমন আইডিয়া? ভালো তাই না? ভাই তুই ওই মেয়েটার মাথায় বেশি চাপ দিস না। আরে বুদ্ধিটা তো ভালোই দিলাম। এরকম বুদ্ধির দরকার হলে আমি তোদের ডাকতাম নাকি? আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। বল বল, কি বুদ্ধি? বল, কাজটা শেষ হলেই ট্রিট দিবি। আগে বুদ্ধি শুনি তারপরে। তোরা সবাই কান কাছে নিয়ে আয়। বাহ, এই না হয় বুদ্ধি। এই বুদ্ধি কাজে লাগবে। ভাইরা আমার মনে হয় এই বুদ্ধিতে কাজ হবে না। আমরা সবাই মিলে মামুনকে মারতে লাগলাম। তখন শালা যখনই মুখ হলে তখনই উল্টাপাল্টা কথা বলে। মার, আরো মার শালা রে। ভাই এবারের মতো মাফ করে দে, আমি আর মুখই খুলবো না, এই প্রমিস। তো কাল আমাদের নতুন মিশন শুরু করতে হবে। পুরো কথা বলতে দে। ও হ্যাঁ বল বল। তো কাল থেকে শুরু হবে আম্মুকে মানানো। ও হ্যাঁ আরফান, একটা কথা ছিল। কি কথা? আমাদের এই প্ল্যানে রিনা আপুকে জানিয়ে দিস, কারণ এই প্ল্যানে উনি মেন। আরে এই নিয়ে চিন্তা করিস না, কাল সবাই সময় মতো কলেজে চলে আসিস আর বাকি যারা আছেন তাদেরকেও নিয়ে আসিস। তারপরে সবাই চলে গেল, আমিও চলে গেলাম বাসায়। আমার বাসায় আসতে আসতে রাত 9টা বেজে গেছে। তখন আমি বাসার বাইরে দাঁড়িয়ে আছি। এরে রাত 9টা বাজে। এখন যদি আম্মু বলে কোথায় ছিলি, তখন কি বলবো? চুপচাপ পেছনের রাস্তা দিয়ে ভেতরে গেলে হয়তো বুঝতে পারবে না। আমি এসব ভাবছি, তখন কেউ আমাকে পেছন থেকে ডাক দেয়। আমি তখন, আরে এই রাতে আবার পেছন থেকে কি ডেকেছে? ভূত নয় তো? শুনছি পেছন থেকে জিন ডাকে। আমি এই জন্য 3বার ডাকের অপেক্ষা করছি, কিন্তু হঠাৎই কেউ আমার কাঁধে হাত রাখে। তখন আমার কিছু করো না, আমি কিছু করি নাই। আরে বোকা ছেলে, চোখ খোল, আমি ভূত না, আমি তোর বাপ, গাধা একটা। আমি সামনে তাকিয়ে দেখি সত্যি আব্বু দাঁড়িয়ে আছে। তখন একটা বড় শ্বাস পেলাম। আরে তুমি পেছন থেকে ডাকছিলে কেন? আমি তো মনে করেছি কোনো জিন ভূত নাকি। তুই ওই জিন নিয়েই থাক। আচ্ছা বাদ দাও, তুমি এত রাতে বাইরে কি করছো? আরে আমি তো বাজারে গেছিলাম, তোর আম্মুর কি যেন লাগবে, তাই এই রাতে আমাকে পাঠালো। কিন্তু তুই কি করছিস? এই রে ফেসে গেছি। আসলে আব্বু, আমি একটু বন্ধুর বাসায় গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। রাতে করো, বাসায় থাকতে হয় না, চলো ভেতরে চলো। চলো আব্বু। তারপর আমরা ভেতরে গেলাম। তখন আব্বু আম্মুকে ডাকতে লাগলো। তখন আম্মু এসে আব্বুর থেকে ব্যাগটা নিয়ে নিল। তখন সব ঠিক আছে, কিন্তু তুই আরফানকে কোথায় পেলি? আরে ও বাসায় ঢুকবে, তখন ওর সাথে দেখা হলো, তাই দুজনে একসাথে চলে এলাম। আসলে আম্মু, নীলরের বাসায় গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। তোমাকে বলি নাই যে 6টার পরে আর বাইরে থাকবে না? তাহলে কেন বাইরে ছিলে? কখন না জানি রিহা এসে তোমার সাথে কিছু করে ফেলে, ভয় করে। ও হ্যাঁ, অনেক দিন হয়ে গেল রিহাকে দেখছি,
কি হয়েছে? চলে গেলে ভালোই হবে, আমার ছেলেটা শান্তিতে থাকতে পারবে। আর আম্মু, রিহা এতটাও খারাপ না। আরে ও খাবে না নাকি? ও হ্যাঁ, এই আরফান, খেয়ে তারপরে গিয়ে ঘুমা। মিতু কে? ও ডেকে একসাথে খেয়ে নি। তারপরে খেয়ে রুমে গেলাম, তখন মার ফোনে একটা ফোন আসে। তখন দেখি খালা ফোন করেছে। তখন আমি রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো খালাম্মা? ওয়ালাইকুম আসসালাম। বাহ, এতদিন পরে তাহলে তোর এই খালাম্মার কথা মনে পড়লো? হ্যাঁ। আরে কি যে বলো, তোমার কথা আমি সব সময় মনে করি। জানি জানি, কত মনে করিস, তুই তো আমাদের ভুলেই গেছিস। আরে না, বিশ্বাস করো, আমি তোমাদের ভুলি নাই, তার পরিবর্তে অনেক মিস করি তোমাদের। তো ফোন করিস না কেন? আসলে পড়াশোনা চাপে ফোন করতে ভুলে গেছি। আজকে কথা দিলাম রোজ ফোন করব। মনে থাকে যেন। তো বাবা কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? আর আমার ছোট ভাই নিলয় কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আর নীলয় আমার পাশেই আছে, নে কথা বল। তখন খালা নিলয়কে ফোন দিল। কি রে ছোট নবাব, কি খবর? ভাইয়া, তোমার সাথে কথা নাই, তুমি আমাকে ফোন করো না। আরে ভাই, পড়াশোনা আছে তাই একটু ফোন করতে পারি না, এবার থেকে রোজ ফোন করব, প্রমিস করলাম। সত্যি তো? সত্যি। আমি তারপরে অনেকক্ষণ কথা বলে ফোন রাখবো। তখন দেখি অচেনা নাম্বার থেকে অনেক কল এসেছে। তখন বাজে 11টা। এসব ভাবছি, তখন ওই নাম্বার থেকে আবার ফোন আসে। তখন আমি রিসিভ করি। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে। এতক্ষণ কোন মেয়ের সাথে লুতুপুতু করছিলি? আরে কি আপনি? হারামি, আমি রিহা। এতক্ষণ কোন মেয়ের সাথে টাঙ্গি মারছিলি? ও তুমি, আমার নাম্বারটা কোথায় পেলে? আর এতক্ষণ আমি খালাম্মার সাথে কথা বলছিলাম। কুত্তা, একদম মিথ্যে কথা বলবি না। সত্যি করে বল, ওই মেয়েটাকে? সত্যি বলছি, আমি খালাম্মার সাথেই কথা বলছিলাম। সত্যি বলছিস তো? আরে হ্যাঁ বাবা, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, তো বলো এখন কি করছো? এই তো খাওয়া দাওয়া শেষ, এখন ঘুম দেব। তুমি খেয়েছো? এইমাত্র খেলাম। আর শোনো, একটা গুরুত্বপূর্ণ কথা। বলো, শুনছি। তোমার আম্মুকে কিভাবে মানাবো এই নিয়ে কিছু ভেবেছো? সব ভাবা শেষ, কাল তুমি কলেজের কাছে চলে এসো। ঠিক আছে, তাহলে এখন রাখি, বাই। ঠিক আছে, বাই। তারপর আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। তখন আরফান, আজ এত সকালে উঠলি যে? ও আম্মু, কলেজে একটু কাজ ছিল, তাই তাড়াতাড়ি যেতে হবে। ঠিক আছে, তুই বস, আমি খেতে দিচ্ছি। আম্মু, আব্বু আর মিতু কোথায়? তোর আব্বু তো অনেক আগেই চলে গেছে, প্রায় 8টায় হবে, আর এখন বাজে 9টা। আর মিতু? মিতু একটু পরে উঠবে, তুই আয় খেতে। তারপরে আম্মু খাবার দিল, আমি খেতে লাগলাম। খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। তখন বাহ, সবাই চলে এসেছিস? রিয়া আপুকে কল দে, সে এখনো আসে নাই। ওই সময় আমার পাশে এক বোরকা পরা একজন মেয়ে এসে দাঁড়ালো। তখন আপু, আপনি যদি একটু ওইদিকে যেতেন তাহলে একটু ভালো হতো। কেন? আমাদের এখানে একটু ব্যক্তিগত কথা হবে, তাই যদি। আমি চুপ করে শুনছিলাম। তুই হাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছিস কেন? রিহা আপুকে ফোন দে। তখন হ্যাঁ দিচ্ছি। আমি রিহার কাছে ফোন দিলাম। তখন ওই বোরকা পরা মেয়ে ফোন বেজে উঠল। তখন রিহা ফোন রিসিভ করতে, হ্যালো, কোথায় তুমি? আমি তো চলে এসেছি। তো কোথায় আছো? না, এসে গেছি। তখন ওই মেয়েটা আমার কাছে এসে বলল, তার মানে তুমিই রিহা? কি? এটা রিহা আপু? কিন্তু তোমরাই তো আমাকে ওইদিকে যেতে বললা। আরে এখানে না দাঁড়িয়ে থেকে যদি নাম বলতে তাহলেই তো হয়ে যেত। ও হ্যাঁ, সত্যি তো, সরি। সরি আপু, আমি আসলে আপনাকে চিনতে পারি নাই। আমিও সরি। আরে ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আপু, আপনি এত পরিবর্তন হয়ে গেলেন কিভাবে? আরফানের ভালোবাসা পাওয়ার জন্য সব করতে পারি। হ্যাঁ, কিভাবে এত পরিবর্তন? সবাই একটা কাশি দিল। তখন তো আপনাদের প্ল্যানটা বলি শুনুন। কিন্তু এটা আরফানের আম্মুকে ধোকা দেওয়া হবে। আরে কিছু হবে না, পরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি। তো আরফান, কাজে লেগে যা। তারপর বিকেলে আমি বাসায় বসে টিভি দেখছিলাম। তখন কি ব্যাপার, এখানে কি? হ্যাঁ রে, ভাবছি কাজের বুয়া রাখবো। কাজের বুয়া রাখার দরকার নাই। তো একজনকে আনবো, তাকে টাকা দেওয়া লাগবে না নাকি? আরে সে আসলে টাকা নেবে না, শুধু এই বাড়িতে থাকবে, সবার খেয়াল রাখবে। আম্মু এবার রুটি বানানো বেলুন হাতে নিয়ে, যা বলার জলদি বল। আম্মু, মানে হচ্ছে বল, না হলে এই বেলুন তোর মাথায় পড়বে। আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। ওই রিহা? নয়তো দেখ, আরফান যদি রিহা হয়ে থাকে তাহলে ভুলে যাবি ভালোবাসা।
আরে রিহানা, ওটা জান্নাত। ওই রিহা নাই তো? দেখ আরফান, যদি রিহা হয়ে থাকে তাহলে ভুলে যাও ওই ভালোবাসা। ঠিক আছে, কাল আসতে বলিস। সত্যি আম্মু? এখন এখান থেকে যা, একটু পরে ডাকলে খেতে আসবি, যা। আমি লাফাতে লাফাতে যেতে লাগলাম, তখন হঠাৎ কোথা থেকে মিতু চলে এলো। কিরে, এই বানরের মতন লাফালাফি করছিস কেন? আমি বানর হলে তুই পেতনি, সর সামনে থেকে। তাহলে রিহাপুর কথা আম্মুকে বলে দিব। আমি মিতুর কথা শুনে আকাশ থেকে পড়লাম। মিতু কিভাবে জানলো? কি বলছিস রিহা আপু? ওরে আমার মিষ্টি ভাইয়া, তুমি যে রিহাপুর সাথে প্রেম করো আর রিহাপু জান্নাত নামে আম্মুকে বলেছো, এটা আমি জানি। আল্লাহ, বোন দিলে তো দিলে, এর মতো বোন কেন দিলে? আরে বোন, কি বলছিস এইগুলো? এই একদম মিথ্যা বলবি না, আমি শুনছি তুই এসব ফোনে রিহাপুকে বলছিলি। আমি এক্ষুনি আম্মুকে বলবো। আরে বোন, যাস না, তোর ভাইয়ের জন্য প্লিজ। তাহলে এখন আমার জন্য 2টা চকলেট, 3 প্লেট ফুচকা, 2টা আইসক্রিম আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবি। ওই, আমি পারবো না। তাহলে আম্মুর কাছে গেলাম। না না, আমি এনে দিচ্ছি। এখন যা। তারপরে 6টার দিকে আমি গেলাম বাজারে, গিয়ে সব কিছু নিয়ে আসলাম। তখন আব্বু সোফায় বসেছিল, আমাকে দেখে, কিরে, এইসব কার জন্য? বাহ, কবে থেকে এত ভালো হলি, বোনের জন্য এত কিছু নিয়ে আসলি? কেন, আমি আমার বোনের জন্য কিছু কি নিয়ে আসতে পারবো না নাকি? আরে কোনো দিন তো নিয়ে আসিস না, আজ হঠাৎ ডালমে কুস কালা হে। তুমি থাকো, আমি গেলাম। আমি উপরে মিটু রুমে গেলাম, গিয়ে ওকে সব দিয়ে, সব ঠিক করে নিয়ে এসেছিস তো? হ্যাঁ, আর তুই এখন রিহার কথা কাউকে বলবি না। ঠিক আছে, এখন যা, আমাকে খেতে দে। গেলেন পেতনি একটা। তারপরে কিছুক্ষণ পরে নিচে খেতে রাখলো। আমি গেলাম, খেয়ে দিয়ে চলে আসলাম। এসে দিলাম একটা লম্বা ঘুম। সকালে ঘুম থেকে উঠে একটু রুমের বাইরে গেছি, তো দেখি আম্মু মিতুকে বকছে। তখন কি হয়েছে, এভাবে বকাবকি কিসের? আসেন, আপনি যে কাল রাতে আপনার বোনকে এত খাবার এনে দিছেন, এখন তা খেয়ে সকাল থেকে পেট খারাপ তার। আমি এটা শুনে হাসতে লাগলাম। আমাকে জোর করে সব নিয়ে হাসলি, আবার আমাকে একটাও খেতে দিলি না। দেখ এবার মজা বোঝে। এবার আমার হাসি দেখে মিতু রাগে ফুঁসে থাকে। তখন, আর একবার দাঁত বের করলে তোর দাঁত ভেঙে দেব বলে দিলাম। ঠিক আছে, আর হাসবো না। এই মিতু, তুই রুমে যা, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসছি। আম্মু, আমাকে খাবার দাও, কাজ আছে। তোর কি কাজ আমি জানি। আম্মু রিহার ব্যাপারে জানতে পেরে গেল নাকি? কি জানো তুমি? এই যে তুই এখন জান্নাতকে আনতে যাবি, তাই তো? ও, বাঁচে গেল। তুমি ঠিক ধরেছ। তো আরফান, আমি একটা কথা বলে দেই, জান্নাতকে যদি আমার পছন্দ না হয় তাহলে তোর ওই ভালোবাসা ভুলে যেতে হবে। আগে দেখে নাও, অবশ্যই পছন্দ হবে। তারপর আমি খেয়ে দিয়ে চলে গেলাম কলেজে। সেখানে গিয়ে রিহা এবং বাকি সবাই অপেক্ষা করছে। আমি গিয়ে, এই তোর আম্মুকে বলছিস তো? হ্যাঁ বলেছি, রিহাকে জান্নাত নামে বলেছি। ঠিক আছে। কিন্তু আমার না খুব ভয় করছে। আরে রিহা আপু, তোমাকে দেখে তো পুরো এলাকা ভয় পায়, আর এখন তুমি ভয় করছো? তখন আমি বকাটে ছিলাম, মারামারি করতাম, কিন্তু এখন তো সবকিছু ছেড়ে দিয়েছি। রিহা চলো। আরে রিহা, ওই মামুনের কথা বাদ, চলো এখন। তারপরে আমি আর রিহা আমার বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। বলে রাখা ভালো, রিহা বোরকা পরে আছে, তাই আম্মু রিহাকে চিনতে পারবে না। আমি দরজা ধাক্কা দিলে আম্মু এসে দরজা খুলে দিল। তখন, ও তোমরা এসে পড়েছো? আম্মু, এই হলো জান্নাত। রিহাকে দেখিয়ে রিহা আম্মুর পা ছুঁয়ে সালাম করলো। বেঁচে থাকো মা। বাহ আরফান, এই মেয়ে তো প্রথমেই 50% পাস করে নিয়েছে। আম্মু, তাহলে তোমার জান্নাতকে পছন্দ হয়েছে? আরে এখনো 50% বাকি আছে, তার আগে তোমরা ভিতরে এসো। আমি রিহা ভেতরে গেলাম। তখন আম্মু আমাদের সোফায় বসতে বললো। তারপরে আম্মু কিছু খাবার নিয়ে এসে সোফায় বসলো। তো মা, তোমার বাবা মা কি করে? আমার মা ছোট থাকতেই মারা গিয়েছে। রিহার কান্না দেখে আমার নিজেরই খারাপ লাগলো, কিন্তু আম্মু সামনে আছে তাই কিছু বলতে পারছি না। তখন আম্মু রিহাকে জড়িয়ে ধরে বলে, আরে মা কাঁদে না, মরতে তো সবাইকে হবেই, কেউ আজ মরবে আবার হয়তো কাল, এতে কষ্ট পেয়ে কোনো লাভ আছে? আর এখন থেকে মায়ের জন্য কান্না করবি না। আমি আজ থেকে তোর মা, তোকে বৌমার মতো না, নিজের মেয়ের মতো রাখবো। আজ মনে হচ্ছে আমি আমার মায়ের ভালোবাসার হাতের পাবো। তো তোমার বাবা কি করেন? বাবা রাজনী।
রিহা বলতেই লেগেছিল। তখন আমি তার কথা আটকে দিয়ে, আম্মু, ওর বাবার একটা বড় কোম্পানি আছে। ও, তার মানে তোমার বাবা বিজনেসম্যান? হুম। ও ঠিক আছে, তোমার আব্বুর মোবাইল নাম্বারটা দাও। ফোন ফোন নাম্বার? ফোন নাম্বার। কেন, কি হয়েছে? এখন কি করি? আসলে আম্মু, আমার কাছে নাম্বার আছে, পরে নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমার জান্নাতকে পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি তো জান্নাতের মুখই এখনো দেখলাম না। আম্মু, জান্নাত দেখতে অনেক সুন্দর। আমি জানি বাবা, কিন্তু তবুও না দেখলে। তুমি তোমার ছেলের উপর বিশ্বাস করো না? ঠিক আছে, দেখলাম না, কিন্তু আগামীকাল জান্নাত তোমার বাসায় যাব, ঠিক আছে? ঠিক আছে, আপনার ইচ্ছে। তারপরে আমরা বাইরে আসলাম। তখন আমি আর রিহা স্বস্তি নিঃশ্বাস নেই। তোমার মা কত প্রশ্ন করে। আরে, আর একটু হলেই তো তোমার বাবা রাজনীতি করে বলতে লেগেছিলে। ও হ্যাঁ, মুখ ফসকে বলেই ফেলেছিলাম, কিন্তু তুমি আমাকে বাঁচিয়ে নিলে। কিন্তু যাই বলো, তোমার আম্মুকে না আমার অনেক পছন্দ হয়েছে। আর আমার ছেলেকে? তাকে ছাড়া তো বাঁচতেই পারবো, সেই তো আমার সব। রিহা, তুমি তোমার আব্বুকে এইসব বলে দিও, ঠিক আছে? হুম, আমি বাসায় গিয়ে বলে দিব, এই নিয়ে তুমি চিন্তা করো না। তোমাদের অন্য কোনো বাসা আছে? আছে। কেন? কারণ কাল আম্মু তোমার আব্বুর সাথে দেখা করতে যাবে, তখন যদি তোমার এই বাসা দেখে তো চিনে নিতে পারে। ঠিক আছে, আমি সব কিছুর ব্যবস্থা করে রাখবো। না, এখন একটু শক্ত করে জড়িয়ে ধরুন দেখি। আমার বাসার সামনে তোমাকে জড়িয়ে ধরে রাখবো, আর আম্মু এসে সব দেখে নিক নাকি? হ্যাঁ, ও তাহলে চলো কোথাও ঘুরতে যাই। এই দুপুরবেলা তুমি ঘুরতে যাবে? তো কি হয়েছে, চলো। না বাবু, এখন না, কিন্তু বিকেলে যেতে পারি। বিকেলে সত্যি যাবা? আরে হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি, তিন সত্যি যাব। এখন তুমি বাসায় যাও। ঠিক আছে, আমি তোকে ডাকতে আসবো। ঠিক আছে, বাই। তারপর আমি বাসা চলে গেলাম। এখন কি করব? কোনো কাজ নাই, তাই দিলাম এক ঘুম। ওই দিকে রিহা বাসায় গেছে। তখন তার বাবা সোফায় বসে খবর পড়ছিল। তখন রিহাকে দেখে সে ডাক দিল। তখন, রিহামা, কোথায় থেকে আসলে? বাবা, আমি আরফানের বাসায় গিয়েছিলাম ওর আম্মুর সাথে দেখা করতে। তো তোমাকে আরফানের পরিবার মেনে নিয়েছে? না বাবা, তাহলে কি বলবো? ওরা জান্নাতকে মেনে নিয়েছে। জান্নাতকে? আমি তোমাকে সব বলছি। কিন্তু মা, এটা তো তুমি আরফানের আম্মুকে ধোকা দিচ্ছ। বাবা, শুধু বিয়েটা হয়ে যাক, তারপরে আমরা সব ঠিক করে নিব। প্লিজ বাবা, প্লিজ। ঠিক আছে, তোমার খুশির জন্য আমি তোমাদের সাথে আসি। তো আমাকে কি করতে হবে? আমি তো তোমার পরিচয় হিসেবে বলেছি তুমি বিজনেসম্যান, আর আমাদের আরেকটা বাসা আছে না? আছে, কেন? তাদেরকে ওই বাসায় দেখা করতে বলো, কারণ এই বাসায় যদি আসে তাহলে আমাদের চিনে নিতে পারে। আচ্ছা ঠিক আছে। বাবা, আরেকটা কথা। বলো। তোমাকে তারা ফোন করতে পারে, তুমি একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, তাহলে এখনই চলো ওই বাসায়। এখন? চলো। ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করো, আসছি। তারপর তারা চলে গেল ওই বাসায়। এদিকে বিকেলে আমি দাঁড়িয়ে আছি রিহার জন্য, কিন্তু রিহার আসার কোনো নাম নেই। আর কিছুক্ষণ পরে দেখি একটা বোরকা পরা একজন মেয়ে এসে বলল, চলো যা যাক। রিহা, আসলে আমাদের আরেকটা বাসায় সব ঠিকঠাক করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, কিছু মনে করো না প্লিজ আমার পিচ্চি পর। ঠিক আছে, চলো তাহলে সিনিয়র বউ। তারপরে চলে গেলাম একটা পার্কে। সেখান থেকে নদীর পাড়ে গেলাম। তখন, আরফান, মনে আছে এখানে কি হয়েছিল? মনে থাকবে? তা হয়, তুমি যা করেছিলে তখন আমি সত্যি এত ভয় পেয়েছিলাম, কিছু বলতেও পারছিলাম না। তা তুমি ড্রিঙ্ক করে এসেছিলে। তো আরেকবার হয়ে যাক, এইবার ড্রিঙ্ক করতে হবে না, তোমার নেশায় কাজ হয়ে যাবে। কি বলো পিচ্চিবার? এ না, এসব বিয়ের পরে প্লিজ। আরে পিচ্চিটা তো দেখছি ভয় পেয়েছে। আরে পাগল, আমি তো মজা করছিলাম। পাগলি একটা। এই পাগলিকে তুমি সুস্থ করতে পারবে, কারণ এটা তোমার পাগলি। তারপর আমরা কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম। আর আসার আগে রিহার থেকে তাদের আরেকটা বাসার ঠিকানা নিয়ে নিলাম। বাসায় এসে দরজা ধাক্কা দিলে আম্মু এসে দরজা খুলে দিল। তোর সাথে জান্নাত আসে নাই? কেন, কোনো দরকার আছে নাকি? তার বাবার সাথে কথা বলতে হবে, কিন্তু নাম্বার নেই। আরে, আমার কাছে আছেন, আমি ফোন দিই। তখন রিহার বাবা ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো আরফান? আঙ্কেল, আমার আম্মু আপনার সাথে কথা বলবে। কি? কিন্তু কেন? আরে আঙ্কেল, একটু সামনে নিন কোনো রকম। আচ্ছা দাও। আমি আম্মুর কাছে ফোন দিলাম। তখন আম্মু সালাম দিল। রিহার বাবাও সালামের উত্তর দিল। আপনি হয়তো জানেন জান্নাত আর আরফান একে অপরকে ভালোবাসে।
হ্যাঁ হ্যাঁ জানি, রিমানে জান্নাত আমাকে বলছে। আমার এতে কোনো আপত্তি নেই, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসে। হ্যাঁ, আমারও কোনো আপত্তি নেই। তাই আমি ভাবছিলাম কাল যদি তাদের বিয়ে নিয়ে সামনাসামনি কথা বললে কেমন হয়। হ্যাঁ হ্যাঁ, হাস্য ভালোই হয়। আপনার আওয়াজ এমন লাগছে কেন? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো, এটাই ফাইনাল। কাল আসছেন তাহলে? জি, কিন্তু আপনাদের বাসার ঠিকানা? আরফানকে মেসেজ করে দিচ্ছি। ঠিক আছে। ফোনটা আরফানকে দেন তো একটু। আম্মু আমাকে ফোন দিয়ে, হ্যালো আঙ্কেল। তোমরা কোনো চিন্তা করো না, আমি সব সামলে নিয়ে। আর তুমি আমাদের আর একটা বাসার ঠিকানা জানো? রিহা বলেছে। তাহলে চলো এসো। কাল কখন আসবে? এ ধরেন 11টায় আসলে কেমন হয়? ঠিক আছে, চলে এসো, আমি সব ব্যবস্থা করছি। তারপর আমি ফোন কেটে দিলাম। তখন কি বললো জান্নাতের বাবা? কাল 11টায় গেলে ভালো হয়। ঠিক আছে, কাল 11টায় যাব। তুই এখন খেতে আয়। ও হ্যাঁ, মিতুকে ডেকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা খাওয়া দাওয়া করছি। ওইদিকে রিহার বাবা সোফায় বসে আছে। তখন রিহা রুম থেকে পানি খেতে এসে দেখে তার বাবা সোফায় বসে আছে। তখন কি হয়েছে বাবা, চিন্তিত মনে হচ্ছে? আরফানের আম্মু ফোন করছিল। তো তুমি কি বলছো? আরে ভয় পেও না, আমি সব সামলে নিচ্ছি। আর তারা কাল আসবে 11টায়। আমি সব ব্যবস্থা করে রাখবো, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। তারপরে তারা ঘুমিয়ে গেল। এদিকে আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে আরে ভয় পেও না, আমি সব সামলে নিচ্ছি। আর তারা কাল আসবে 11টায়। আমি সব ব্যবস্থা করে রাখবো, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। তারপরে তারা ঘুমিয়ে গেল। ওইদিকে আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুমিয়ে আছি, তখন একজন ডাকতে লাগলো। ভাইয়া চল, রিহা ভাবি ওখানে অপেক্ষা করছে। আমি মিতুর থেকে রিহার নাম শুনে উঠে বসি। তখন আশেপাশে তাকিয়ে দেখি আম্মু আছে কিনা। তখন আরে ভয় পাস না, আম্মু নেই ওখানে। ওই তুই এখানে রিহার নাম কেন নিয়েছিলি? আম্মু যদি শুনতে পায় তাহলে এক্ষুনি বিয়ে ক্যান্সেল হয়ে যেত। আরে আম্মু নেই, তাই তো রিহা ভাবির নাম নিলাম। এখন নিচে আয়, আম্মু অপেক্ষা করছে। দেখ কয়টা বাজে, 10টা। চল নিচে আয়। আমি 10টা বাজে শুনে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গেলাম। তখন আম্মু তখন পাশ থেকে, জান্নাত ভাবির সাথে প্রেম করতে ছিল আর কি। আরে হয়েছে, এই আরফান আয়, তাড়াতাড়ি খেতে আয়। তারপরে খেয়ে দিয়ে আমরা গেলাম রিহা মানে জান্নাতের বাসায়। ওখানে জান্নাত এসে দরজা খুলে দিল এবং আম্মুর পা ছুঁয়ে সালাম করলো। তখন তোমার বাবা বাসায় আছে তো? বাবা ভিতরেই আছে, আপনাদের অপেক্ষা করছে। তারপরে তারা আমাদের বিয়ে নিয়ে কথা বলছিল। এদিকে আমি আর রিহা পাশাপাশি দাঁড়িয়ে চোখে চোখে কথা বলছি। ভালোই লাগছিল। কিছুক্ষণ পরে রিয়া একটা ফ্লাইং কিস দিল। সে বোরকা পরে আছে, কিন্তু তা বোঝা গেল। কিন্তু আমার এই ভালো লাগা একজনের পছন্দ হলো না, আর সে হলো মিতু। তখন ভাইয়া ভাবি চোখে চোখে কথা পরে করিও, আগে বিয়ের তারিখটা ঠিক হোক। তখন সবাই হাসতে থাকলো, আর রিহা তো লজ্জায় দৌড়ে রুমে চলে গেল। ওইদিকে আমি লজ্জায় মাথা তুলতেও পারছি না, আর মনে মনে মিতুকে ইচ্ছে মতো গালি দিচ্ছি। তো এখন উঠি? জি। তো আগামীকাল সোমবার বিয়ের তারিখ ঠিক? কারণ ওই দিন আমার কোনো মিটিং নাই, তাই ওই দিন ভালো হবে। তো এখন আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরে আমরা বাসায় চলে আসলাম। এসে মিতুকে ধরলাম। তখন কি বললি? বিয়ের তারিখ আগে ঠিক হোক, তাই না? ভাইয়া লাগছে, ছাড় বলছি। কেন এখন কেমন লাগে? এই একবার না ছাড়লে আমি আম্মুকে বলে দিব যে জান্নাত রিহা আপু। আমি সাথে সাথে ওর চুল ছেড়ে দিলাম। এক দৌড়ে মিতু আমার পিছু পিছু আসেছিল, কিন্তু দরজা লাগিয়ে দিতে সে আর আসতে পারে নাই। তখন দরজার বাইরে থেকে, কুত্তা দরজা খোল সাহস থাকলে। সাহস তো অনেক আছে, কিন্তু এখন ব্যবহার করব না। তোকে পরে দেখে নিব, দেখে নিস। যা যা শাকচুন্নি। তারপরে মিতু চলে গেল। কিছুক্ষণ পরে আমার ফোনে একটা ফোন আসে। তখন রিসিভ করে, আমার পিচ্ছি বাবুটা এখন কি করে? তোমার পিচ্চি বাবু এখন জান্নাতের কথা ভাবে। করতে বল, এই জান্নাতকে আমি এক্ষুনি তোকে খুন করব। আরে তুমি তো জান্নাতের আম্মুর সামনে। কিন্তু তোর সামনে তো রিহা নাকি? আরে তুমি তো জান্নাত আম্মুর সামনে। আর ফোনের বাচ্চা আমাকে আপু ডাকলে কোন সাহসে? ঠিক আছে রিহা আপু। এরকম মজা আর একবার করলে না তোকে খুন করে ফেলবো। আরে রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। তুমি দেখছি আবার আগের মতো হয়ে গেছো, তাই ভাবছি তোমাকে বিয়ে না করে
না না না, আমি আর রাগ করবো না, প্লিজ এ কথা বলো না। এত ভালোবাসো তুমি? তোর পাগল, আমার বাবা মার পরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হলো তুমি, কারণ তুমি আমার জান। তাই বাবুর আম্মু? জি বাবু রাব্বু। আচ্ছা, আমাদের বাবু বলে কি নাম রাখবো? বিয়ে তো আগে করি, ও তো হবেই, বলো না কি নাম রাখি। তুমিই বলো। তোমার নামের সাথে মিল রেখে মেয়ে হলে আরফিন আর ছেলে আরাফ। কেমন নামগুলো? তোমার পছন্দেই আমার পছন্দ। এভাবে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সব বন্ধুরা চলে এসেছে। তখন আমি ফ্রেশ হয়ে তাদের কাছে গিয়ে, কি রে তোরা চলে এসেছিস? তো জামাইয়ের এখন ঘুম হলো? ওই সারা রাত কি করছিলে? রিহা আপুর সাথে কথা বলছিল আর কি। তখন সবাই মামুনের দিকে রাগে চোখে তাকালো। কি হলো? ভুল বললাম? শালা, বাড়িতে আম্মু আছে আর তুই। ও সরি সরি। আমি কথা বলছি, তখন আম্মু এসে, ও তোমরা চলে এসেছো সবাই? জি আন্টি, চিন্তা করবেন না, আমরা সব সামলে নেব। জানি তো। আর আরফান, তুই এখানে কি? যা রুমে যা। তারপর আমি রুমে চলে গেলাম। এইভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। তখন সবাই রেডি হয়ে আমি রেডি হয়ে গাড়িতে বসলাম। আমার সাথে নিলয় মামুনও ছিল, আর বাকি সবাই অন্য গাড়িতে। কিরে মামা, তোর বিয়ে তো হয়ে গেল, এখন আমাদের কবে হবে? এই তোরা থাম, এই দেখ রিয়ার বাসায় চলে এসেছে। তখন আমরা বাসার ভেতরে গেলাম। সেখানে একটা চেয়ারে আমাকে বসানো হলো, আর আমার বন্ধুরা মেয়ে পটাতে ব্যস্ত। তখন আমার ফোনে একটা মেসেজ আসলো। মেসেজ রিহা করেছে, লিখেছে, কি পিচ্ছি জামাই, কেমন লাগছে জামাই সেজে? কেমন আবার? খুব গরম লাগছে এই শেরওয়ানি। কেমন আবার? খুব গরম লাগছে এই শেরওয়ানি পরে। এত গরম বলে বোঝাতেও পারবো না। ওরে আমার বাবুটা, আর কিছুক্ষণ, কিন্তু আমাকে বর্ষেছে দারুণ লাগছে কিন্তু। জানি জানি, কিন্তু একটা মেয়ে পেলেই হয়। এই কুত্তা, কোনো মেয়ের দিকে তাকাবি না। আচ্ছা, আমি মজা করছিলাম। এভাবে বিয়ের জন্য রিয়াকে আনা হলো। রিয়াকে বসে যে দারুণ লেগেছে, একদম জান্নাতে থেকে আসা কোনো পরী। কিন্তু রিহার মুখটা ঢেকে রেখেছে, তা আমি বুঝতে পারি নাই। কিছুক্ষণ পরে কাজী সাহেব আসলে এবং বিয়ে পড়ানো শুরু করলো। তখন আমি কবল বলা শেষ, তখন যখন রিহা বলবে তখন সে দাঁড়িয়ে যায়। জান্নাত মা, তুমি দাঁড়ালে কেন? আম্মু, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ, কিন্তু বিয়ের পর বলিও। না আব্বু, এটা খুব জরুরি কথা। আর সেটা হলো আমি জানি তুমি রিহা, জান্নাত না। আম্মুর কথা শুনে আমার সব বন্ধুরা আর আমি আকাশ থেকে পড়লাম। তখন কিন্তু কিভাবে? তো তোমার আব্বু অনেক আগেই বলেছে। তোমরা কি ভেবেছো? আমি মানছি আমি রিহাকে পছন্দ করতাম না, কিন্তু তখন রিহা বখাটে ছিল, মারামারি করত। কিন্তু এখন সে একজন আদর্শ মেয়ে, যে মেয়ে তার ভালোবাসার জন্য সব খারাপ কাজ ছেড়ে দিতে পারে। তাকে তো আমি মেনে নিব না, এটা কোনোদিন হয়? তোমরা যেটা করছো সব আমি বিয়ানকে বলে দিয়েছি অনেক আগেই। আর আমি কি পাগল যে আমার ছেলে কি করছে কি করছে না কিছু খোঁজ রাখবো না? তোমরা যে প্ল্যান করছো সব কিছু আমি জানতাম। তো কিছু বলো নাই কেন? আমি দেখতে চেয়েছিলাম তোমরা ভালোবাসার জন্য কত দূর যেতে পারো। বাবা আন্টি, আপনি তো আমাদেরকে বোকা বানিয়ে দিলেন। তো এখন বিয়ে করতে পারবে তো রিহামা? হ্যাঁ মা। আমাদের বিয়ের কাজ শেষ হলো আর আমাদের নতুন জীবন শুরু হলো। কিন্তু আমার আম্মুকে বলতে হবে কি বোকা বানালেন তিনি। তাকে মানানোর জন্য এত কিছু করলাম, কিন্তু সেই উল্টো আমাদের বোকা বানিয়ে দিলেন। তো এখানেই শেষ সিনিয়র বকেটে আপু। ভালো থাকবেন, আর হ্যাঁ, নিজেদের আম্মুর ওপর চালাকি করবেন না, তা না হলে আমার মতো অবস্থা হবে। বাই। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই জানাবেন কেমন হয়েছে গল্পটা। আল্লাহ হাফেজ।